পাইথন বাংলা সিরিজের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাওন। এই ভিডিওটিতে যা থাকছে: প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ, অনুবাদক প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট এবং প্রোগ্রাম পরিকল্পনার প্রসেস। কম্পিউটার বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য তৈরি একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব নিকাশ করতে পারে। পৃথিবীতে মানুষের সাথে মানুষের যোগাযোগের জন্য যেমন অনেক ভাষা আছে, তেমনি কম্পিউটার জগতেও অনেক ভাষা আছে যেগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, ভিজুয়াল বেসিক ইত্যাদি। কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারে প্রদানকৃত কতগুলো ধারাবাহিক নির্দেশনার সমষ্টি, যার মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে মানুষের বাস্তব জীবনে প্রায় সকল সমস্যার সমাধান করা যায়। কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ যেমন মনিটর, কিবোর্ড ইত্যাদি হার্ডওয়্যার। অপরদিকে প্রোগ্রাম হচ্ছে সফটওয়্যার। যে সমস্ত প্রোগ্রাম ক্যালকুলেশন, ওয়ার্ড প্রসেস, গেম খেলার মতো ইউজারের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে তাদেরকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। আর যেসব প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার নিজেই নিজেকে ম্যানেজ করে তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স ইত্যাদি। কম্পিউটার প্রোগ্রামের উদাহরণ: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাডোব ফটোশপ, অটোক্যাড, গুগল ক্রোম, বিভিন্ন ভিডিও গেমস ইত্যাদি। কম্পিউটারের জন্য কিছু কিছু ক্ষতিকর প্রোগ্রামও রয়েছে, যেগুলো কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সমূহের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে, যেমন ভাইরাস, ম্যালওয়্যার ইত্যাদি। কম্পিউটার প্রোগ্রামিং কোনো সমস্যা সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে প্রদত্ত ধারাবাহিক নির্দেশাবলী সাজানোর কৌশলী প্রোগ্রামিং। এক কথায়, কম্পিউটার প্রোগ্রামিং হলো এক সেট নির্দেশাবলী তৈরির প্রক্রিয়া যা কম্পিউটারকে বলে দেয় কোন কাজ কিভাবে সম্পাদন করতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষা কম্পিউটার ব্যবহার করে সমস্যা সমাধানের নিমিত্তে যেসব ভাষা ব্যবহার করে প্রোগ্রাম বা সফটওয়্যার সমূহ রচনা করা হয় সেসব ভাষাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, ভিজুয়াল বেসিক ইত্যাদি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দু প্রকার: লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র মেশিন বুঝতে পারে সেসব ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষের পক্ষে বোঝা সহজ সেসব ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দু প্রকার: একটি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? মেশিন ল্যাঙ্গুয়েজের যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে নির্দেশ সাহায্যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। কি বললাম? যেসব ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে নির্দেশ সাহায্যে প্রোগ্রাম রচনা করা হয় তাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিশেষ সংক্ষিপ্ত সংকেত বা নিউমেরিক ব্যবহার করে যে ভাষা প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। এদিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আবার দু প্রকার: প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় কিছু নির্দেশনা অনুসরণ করে ধাপে ধাপে সুসংগঠিতভাবে প্রোগ্রাম লেখা হয় সেসব ভাষাকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কাকে বলে? অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন এক ধরনের প্রোগ্রামিং পদ্ধতি যেখানে ডাটা অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম সহ বিভিন্ন ধরনের ফিচার সমূহ যে ল্যাঙ্গুয়েজে বিদ্যমান থাকে তাকেই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখন হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। কম্পিউটার সহ যে কোনো মেশিন শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে, অর্থাৎ তারা শুধুমাত্র মেশিন ভাষায় লেখা নির্দেশনা বা প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে, কিন্তু অন্য প্রোগ্রামিং ভাষায় লেখা নির্দেশনা বা প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে না। আবার বর্তমানে প্রোগ্রামাররা উচ্চ স্তরের বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লিখে বা মেশিনকে নির্দেশনা দেয়। এজন্য উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিনের বোধগম্য করতে অনুবাদ করার প্রয়োজন হয়। এজন্য যে প্রোগ্রাম বা সফটওয়্যার এই অনুবাদকের কাজটি করে থাকে তাকে অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক সফটওয়্যার বলে। অর্থাৎ যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই সোর্স প্রোগ্রামটা দেখে আমরা কিছুটা বুঝতে পারতেছি, হ্যাঁ, কিন্তু অবজেক্ট প্রোগ্রাম যেটা 0 এবং 1-এর কথা বললাম, 0 অথবা 1, এইটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই দ্বারা আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা।
এখন হচ্ছে অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ। অনুবাদক প্রোগ্রাম মূলত তিন ধরনের: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম মেশিন ভাষায় রূপান্তর করে। কি বললাম? অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। এই যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং অ্যাসেম্বলার কি করলো? এইটা মেশিন ভাষায় রূপান্তর করে শূন্য এবং একে নিয়ে আসলো, যেটা হচ্ছে মেশিন বুঝতে পারে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কম্পাইলার। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল ভাষায় লিখিত সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে এবং একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পাইলার মূলত দুটি স্টেপে কাজ করে। সরি, সোর্স কোড প্রথমে কম্পাইলার কি করে, এটাকে যদি এরর থাকে তাহলে সেই এররগুলোকে ফাইন্ড করে তারপর এররগুলোকে আউটপুট হিসেবে জেনারেট করে। যদি এরর না থাকে সেগুলো কি করে, অবজেক্ট কোডে রূপান্তর করে। এই অবজেক্ট কোড আবার সেকেন্ড টাইমে এসে তারপর কি করে, এটা আউটপুট হিসেবে জেনারেট করে। এরপর হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামের একটি করে লাইন পড়ে এবং মেশিন ভাষায় রূপান্তর করে। ঠিক আছে, তো আমরা এর আগে পড়ছিলাম যেটা, সেটা হচ্ছে কি একবারে সব পড়ে তারপর হচ্ছে কি আউটপুট জেনারেট করে, কিন্তু এবার ইন্টারপ্রেটার কি করে, এটা হচ্ছে একটি করে লাইন পড়ে এবং মেশিন ভাষায় রূপান্তর করে। মানে হচ্ছে লাইন বাই লাইন সে ইন্টারপ্রেট করে তারপর কি আউটপুট জেনারেট করে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখব অ্যালগরিদম ও ফ্লোচার্ট। কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধান করার জন্য প্রথমে সমাধানের উপায় স্থির করতে হবে। তারপর উপায়টিকে ছোট অংশে বিভক্ত করে সেই অংশগুলোকে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে সম্পাদন করা হয়। অর্থাৎ কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদম তৈরি করে নিলে যে কোনো প্রোগ্রাম লেখা একজন প্রোগ্রামারের জন্য অনেক সহজ হয়ে যায়। অ্যালগরিদম এমনভাবে তৈরি করতে হবে যেন প্রোগ্রাম নির্বাহের ধাপগুলো সরল ও স্পষ্ট হয়। অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য বা বিবেচ্য বিষয়সমূহ রয়েছে, যেগুলো কি: প্রতিটি অ্যালগরিদমের পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট ধাপ থাকবে। প্রতিটি অ্যালগরিদমের সুনির্দিষ্ট এক বা একাধিক ইনপুট থাকবে। প্রতিটি ধাপ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। প্রতিটি ধাপের কাজ যুক্তি নির্ভর হতে হবে। প্রতিটি অ্যালগরিদমের সুনির্দিষ্ট আউটপুট থাকবে। এখানে আমরা একটা অ্যালগরিদমের উদাহরণ দেখতে পাচ্ছি। দেখেন, এখানে কিছু ধাপ রয়েছে এবং প্রোগ্রাম কিভাবে শুরু করতে হয়। তারপর আমাদের এখানে দুইটা এ বির মান গ্রহণ করা হয়েছে, তারপর মানটাকে যোগ করা হয়েছে, ফলাফল প্রদর্শন করা হয়েছে, প্রোগ্রাম শেষ করা হয়েছে। আমাদের এখানে কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো মেনে তারপর আমাদের এই কি অ্যালগরিদম তৈরি করতে হবে। ফ্লোচার্ট। কম্পিউটার দিয়ে সমস্যা সমাধানের জন্য যে অ্যালগরিদম তৈরি করা হয় তাকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করা হয়, এবং এই অনুবাদ কাজ সহজ হয় যদি অ্যালগরিদমটি চোখের সামনে ছবির মতো উপস্থিত থাকে। এ কারণে যেসব যুক্তির সমন্বয়ে অ্যালগরিদম গঠিত সেগুলোকে ছবির সাহায্যে উপস্থাপন করার নীতি প্রচলিত আছে। অ্যালগরিদমের এর চিত্ররূপকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে, অর্থাৎ কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। এই যে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্লোচার্ট। ঠিক আছে, এখন ফ্লোচার্টের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে ফ্লোচার্ট প্রোগ্রাম রিলেটেড হওয়া উচিত। মন্তব্য জাতীয় নির্দেশ বা স্টেটমেন্ট ফ্লোচার্টে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। অ্যালগরিদমের প্রতিটি ধাপ ফ্লোচার্টে হুবহু অন্তর্ভুক্ত করার প্রয়োজন না হলে পরিহার করাই ভালো, তবে অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টের অবশ্যই মিল থাকতে হবে। ফ্লোচার্ট যতটা সম্ভব সরল এবং সরাসরি হওয়া উচিত, যাতে যে কোনো ব্যবহারকারী ফ্লোচার্ট দেখেই সহজে বুঝতে পারে এবং কাজ করতে পারে। ফ্লোচার্ট তৈরির সময় অপ্রয়োজনীয় লুপ এড়িয়ে চলা উচিত। আপনারা হয়তো এখন ফ্লোচার্টে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বুঝতে পারতেছেন না। আমরা আস্তে ধীরে যখন সামনের দিকে প্রোগ্রাম শুরু করব তখন আমরা এগুলো বুঝতে পারবো, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ফ্লোচার্ট মূলত দুই প্রকার, একটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, একটি হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। আচ্ছা, আমরা এখন দেখব প্রোগ্রাম ফ্লোচার্টে বিভিন্ন প্রতীকের নাম, প্রতীক ও কাজ।
এপাশে প্রতীক সিম্বলের নাম দেওয়া আছে, প্রতীক, এবং হচ্ছে এপাশে কাজ লিখে দেওয়া আছে। আচ্ছা, প্রথমটি হচ্ছে আরম্ভ এবং সমাপ্তি, মানে হচ্ছে শুরু এবং সমাপ্তি চিহ্ন। এটি হচ্ছে সেই প্রতীক। এই প্রতীক দ্বারা আমরা শুরু এবং শেষ করব। কি বলছে? ফ্লোচার্ট শুরু ও শেষ করার জন্য এই সিম্বল ব্যবহৃত হয়। ইনপুট আউটপুট চিহ্ন, এই প্রতীক দ্বারা ইনপুট নিয়ে এবং আউটপুট প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। প্রসেস প্রক্রিয়াকরণ চিহ্ন, এই প্রতীক দ্বারা গাণিতিক ও যৌক্তিক অপারেশনের জন্য ব্যবহৃত হয়। সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন, এই প্রতীক দ্বারা কন্ডিশন বা শর্ত সম্পর্কিত কার্যাদি সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। নির্দেশনা চিহ্ন, এই এই প্রতীক দ্বারা প্রোগ্রাম ফ্লো কোন দিকে যাবে তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। সংযোগ চিহ্ন, এই প্রতীক ফ্লোচার্টের একাধিক অংশকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। প্রিন্ট অথবা ডকুমেন্ট চিহ্ন, এই প্রতীক দ্বারা প্রোগ্রামের কোনো অংশকে প্রিন্ট করার প্রয়োজনের জন্য ব্যবহৃত হয়। ডিসপ্লে প্রদর্শন, এই প্রতীক দ্বারা স্ক্রিনের ফলাফল প্রদর্শনের কাজে এই সিম্বল ব্যবহৃত হয়। এবং হচ্ছে লুপ চিহ্ন, এই প্রতীক দ্বারা লুপিং স্টেটমেন্ট সমূহকে লেখার জন্য এই সিম্বল ব্যবহৃত হয়। এখন দেখব সিস্টেম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকের নাম, প্রতীক ও কাজ। ডকুমেন্ট চিহ্ন, এই প্রতীক দ্বারা সিঙ্গেল ডকুমেন্ট বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আর মাল্টিপল ডকুমেন্ট চিহ্ন বোঝানোর জন্য এই প্রতীক বোঝানো হয়। পাঞ্চ কার্ড চিহ্ন, ফ্লোচার্টে পাঞ্চ কার্ডের ব্যবহার দেখানোর জন্য এই সিম্বল ব্যবহৃত হয়। পাঞ্চ টেপ চিহ্ন, ফ্লোচার্টে পাঞ্চ টেপের ব্যবহার দেখানোর জন্য এই সিম্বল ব্যবহৃত হয়। তারপর বলছে ম্যাগনেটিক ডিস্ক চিহ্ন, ফ্লোচার্টে ম্যাগনেটিক ডিস্কের ব্যবহার দেখানোর জন্য ব্যবহৃত হয়। অফলাইন মেমোরি চিহ্ন, অফলাইন মেমোরির সিম্বল হিসেবে এই সিম্বল ব্যবহৃত হয়। ম্যানুয়াল অপারেশন চিহ্ন, ফ্লোচার্টে অপারেশন ম্যানুয়ালি বোঝানোর জন্য এই সিম্বল ব্যবহৃত হয়। মার্জ চিহ্ন, মার্জিং অপারেশনের জন্য এই সিম্বল ব্যবহৃত হয়। এবং হচ্ছে শর্টিং চিহ্ন, এই প্রতীক দ্বারা ফ্লোচার্টে শর্টিং এর ব্যবহার দেখানোর জন্য এই সিম্বল ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, আমরা এখন দেখব সাধারণ সমস্যাগুলির জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। পূর্বে আমরা যেগুলো পড়ে আসছি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এখন আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করে অ্যালগরিদম লেখা এবং ফ্লোচার্ট তৈরি করা দেখব। আচ্ছা, আমাদের প্রথমে সমস্যা নম্বর 1 কি বলছে? দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা। আমাদের দুটি সংখ্যা দেওয়া থাকবে, এই দুইটি সংখ্যা নিয়ে দুটি সংখ্যার যোগফল আমাদের নির্ণয় করতে হবে। আমরা পূর্বে পড়ে আসছি আমাদের নির্দিষ্ট কিছু ধাপ থাকবে, তারপর কি নির্দিষ্ট কিছু ইনপুট থাকবে, নির্দিষ্ট কিছু আউটপুট থাকবে, তাই না? তাহলে আমাদের এখানে দেখেন কি বলছে। প্রথম ধাপে যেটা বলেছে প্রোগ্রাম শুরু করতে হবে। ধাপ নাম্বার 1-এ প্রোগ্রাম শুরু করতে হবে। ধাপ 2-তে সংখ্যা দুটি অর্থাৎ ভেরিয়েবল এ এবং বি এর মান গ্রহণ করতে হবে। ধাপ 3, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করতে হবে। এটার মানে হচ্ছে এ এবং বি এর মান গ্রহণ করলাম, এই গ্রহণ করে এখন এ বির মান যোগ করে আমরা এই সামে যোগফলটা রেখে দিব। চতুর্থ ধাপে আমাদের ফলাফল প্রদর্শন করতে হবে। পঞ্চম ধাপে এসে প্রোগ্রামটা শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন প্রোগ্রাম করার শুরুতে প্রথমে আমাদের অ্যালগরিদম করতে হয়, তারপর ফ্লোচার্ট তৈরি করতে হয় এবং ফ্লোচার্ট দেখে তারপর আমাদের প্রোগ্রাম রচনা করতে হয়। ঠিক আছে, এখন ফ্লোচার্টে আমরা কি পড়েছিলাম? এই প্রতীক দ্বারা শুরু এবং শেষ বোঝায়, এই প্রতীক দ্বারা ইনপুট বোঝায়, এই প্রতীক দ্বারা আমাদের কি প্রসেস, এই প্রতীক দ্বারা প্রিন্ট, এবং এই প্রতীক দ্বারাই শুরু এবং শেষ বোঝায়, যেটা আমি বলেছিলাম পূর্বে। ঠিক আছে, তো এখন দেখেন এইখানে আমাদের প্রথম ধাপে কি বলছে? শুরু করতে হবে। তাহলে আমরা এই প্রতীক দ্বারা শুরু করে দিলাম। তারপর কি বলছে? দুটি সংখ্যায় ভেরিয়েবল এ বি মান গ্রহণ করতে হবে। তাহলে আমরা ইনপুট এ বি লিখে দিলাম। তারপর বলছে কি আমাদের তৃতীয় ধাপে যোগ করতে হবে। ঠিক আছে, তা আমরা এখানে যোগ করে দিলাম। তারপর কি ফলাফল প্রদর্শন করতে হবে। ফলাফল প্রদর্শনের জন্য আমাদের এই প্রতীকটা ইউজ করতে হবে, পূর্বে আমরা শিখেছিলাম। তারপর কি আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, যেখানে অ্যালগরিদমে দেওয়া আছে। তারপর আমরা কি এই প্রতীক দ্বারা প্রোগ্রাম শেষ করে দিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সমস্যা 2-তে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। সেম ওয়েতে আমাদের প্রোগ্রাম রচনা করতে হবে, অ্যালগরিদম রচনা করতে হবে। শুরু করতে হবে, তারপর কি ভেরিয়েবল লেন্থ এবং উইথের মান গ্রহণ করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে, সেই সূত্রটা আমাদের ইউজ করতে। সূত্রটা কি? কি ভূমি ইনটু উচ্চতা।
তাই না? তাহলে ভূমি ইনটু উচ্চতা লিখে তারপর কি রেক্টেঙ্গেল এরিয়ায় আমরা এই ভ্যালুটা রেখে দিব, তারপর কি আমাদের ফলাফল প্রদর্শন করতে হবে, প্রোগ্রাম শেষ করতে হবে। এখানে ফ্লো চার্টে দেখেন সেই বিষয়টা হচ্ছে আমাদের শুরু করলাম, তারপর কি ইনপুট গ্রহণ করলাম, তারপর কি এটা প্রসেস করলাম, মানে হচ্ছে গাণিতিক অপারেশনটা শেষ করলাম, তারপর কি প্রিন্ট করে দেখিয়ে দিলাম এবং প্রোগ্রামটা আমরা শেষ করে দিলাম। ঠিক আছে, তারপর দেখি আমাদের এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি অ্যালগরিদম দেওয়া আছে এবং ফ্লো চার্ট দেওয়া আছে। আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন কিনা, সবগুলো অ্যালগরিদম এবং ফ্লো চার্টে কিন্তু শুরু এবং শেষ আছে, তাই না? তারপর কি ভেরিয়েবল মান গ্রহণ করতে হয়, এখানে ভেরিয়েবল মান গ্রহণ করলাম, ক্ষেত্রফল নির্ণয় কি প্রসেস করলাম, যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে আমরা এখানে প্রসেস করলাম, তারপর কি ফলাফল আউটপুটে দেখিয়ে দিলাম এই প্রতীক দ্বারা। তাহলে কি এইভাবে আমাদের অ্যালগরিদম তৈরি করতে হয় এবং এইভাবে অ্যালগরিদম দেখে আমাদের ফ্লো চার্ট নির্ণয় করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা দেখব প্রোগ্রাম পরিকল্পনা প্রসেস। কি বলছে, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। তাই কোনো প্রোগ্রাম লিখতে হলে সুনির্দিষ্ট কতগুলো ধাপে ধাপে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন হয়। প্রোগ্রাম পরিকল্পনা প্রসেস বা ধাপসমূহ নিম্নরূপ। প্রথম ধাপে কি বলছে, আমরা প্রথমেই দেখে আসছি কম্পিউটার প্রোগ্রামিং কি, কোনো সমস্যা সহজে সমাধানের উদ্দেশ্য, তাই না? তাহলে আমরা যে সমস্যাটা সমাধান করব সেই সমস্যাটা তো আমাকে আগে চিহ্নিত করতে হবে, তাই না? সেই জন্য এখানে প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি সমস্যা চিহ্নিত করা। দ্বিতীয় ধাপে কি বলছে, সিস্টেম বিশ্লেষণ। সিস্টেম বিশ্লেষণ বলতে কি বোঝায়, সমস্যা চিহ্নিত করার পর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য গ্রহণ করে তা বিশ্লেষণ করতে হবে, যা প্রোগ্রামিং পরিকল্পনার পরবর্তী ধাপ সমূহে ব্যবহার করা যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোগ্রামের ইনপুট আউটপুট নির্ণয়। এখন আমরা যে সমস্যা সমাধান করব সেই সমস্যা সমাধানের জন্য আমাদের কি ধরনের ইনপুট নিতে হবে, কি ধরনের আউটপুট আমরা এক্সপেক্ট করতেছি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে কি অ্যালগরিদম উন্নয়ন। আমরা যেটা একটু আগে করে আসলাম সেটা হচ্ছে কি আমাদের অ্যালগরিদম উন্নয়ন করতে হবে, ফ্লো চার্ট তৈরি করতে হবে, তারপর আমরা একটা প্রোগ্রামিং ভাষা নির্ধারণ করতে হবে। আমরা পূর্বেই পড়ে আসছি আমাদের অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখন আমাদের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং এই সমস্যাটা খুব সহজ সমাধান করতে হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তারপর কি প্রোগ্রাম রচনা করতে হবে, মানে প্রোগ্রাম তৈরি করতে হবে বা লিখতে হবে। তারপর বলছি কি প্রোগ্রাম পরীক্ষণ ও ভুল সংশোধন। ঠিক আছে, এখন আমরা যে প্রোগ্রামটা লিখলাম এই প্রোগ্রামে আমাদের কি ইনিশিয়াল অবস্থায় তৈরি লেখার সময় আমাদের প্রোগ্রাম ভুল হতে পারে, সেটা আমাদের কি করতে হবে, এই পর্যায়ে এসে প্রোগ্রাম পরীক্ষণ ও ভুল সংশোধন করতে হবে। তারপর বলছে ডকুমেন্টেশন। এখন ডকুমেন্টেশন বলতে কি বোঝায়, এই যে আমরা প্রোগ্রামটা লিখলাম এই প্রোগ্রামের ভিতরে ডকুমেন্টেশন করার একটা সিস্টেম আছে যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। এখন এই ডকুমেন্টেশন করার প্রয়োজন কি, এই ডকুমেন্টেশন করার প্রয়োজন হচ্ছে আমি তো প্রোগ্রামটা লিখলাম, পরবর্তীতে যদি এই প্রোগ্রামটা কেউ দেখে সে যেন দেখে সহজেই বুঝতে পারে, এই জন্য এখানে কমেন্ট অথবা মন্তব্য করে রাখার একটা সিস্টেম আছে যেটাকে বলে হচ্ছে কি ডকুমেন্টেশন। আচ্ছা, তারপর বলছে কি ইনস্টলেশন। ইনস্টলেশন কি, প্রোগ্রাম সমূহের সন্তোষজনক পরীক্ষার পূর্ব পর্যন্ত এদেরকে ডেভেলপমেন্ট লাইব্রেরিতে রাখা হয়। পরীক্ষার সন্তোষজনক ফল লাভের পর প্রোগ্রাম সমূহ প্রোডাকশন লাইব্রেরিতে লোড করা হয়। এই লাইব্রেরিকে ইনস্টলেশন বলা হয়। অনেক ক্ষেত্রে এই ইনস্টলেশন অনেক জটিলও হতে পারে, তবে দলীয়ভাবে করলে এই পর্যায়ে ভালো ফল পাওয়া সম্ভব। আচ্ছা, পরবর্তীতে কি বলছে, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। আচ্ছা, প্রোগ্রাম পরিকল্পনার সর্বশেষ ধাপ হচ্ছে রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ বলতে প্রয়োজনীয় নানা কারণে প্রোগ্রামের ছোটখাটো পরিবর্তনকে বোঝায়। যে কোনো সফটওয়্যার যখন বাজারে আসে তার একটি ভার্সন বাজারে আসে, প্রতিনিয়ত সফটওয়্যারগুলোর ভার্সন সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সফটওয়্যারকে নানাবিধ কারণে পরিবর্ধন করতে হয় এবং উন্নত সংস্করণে রূপ দিতে হয়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে উন্নত ভার্সন বের করা হয়। অনেক সময় এক সফটওয়্যার অন্য অপারেটিং সিস্টেমে কাজ নাও করতে পারে, এক্ষেত্রে সফটওয়্যারটিকে পরবর্তীতে নতুন অপারেটিং সিস্টেমে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়। আশা করি সবাই কিছুটা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা পেয়েছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে থাকবে পাইথনের মৌলিক ধারণা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।